আপনারা দেখছেন জাতীয় বাজেট নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড মধ্য আয়ের বাংলাদেশ বাজেট ভাবনা 2015। আজকের বিষয় বাজেটের দর্শন। এই পর্যায়ে আমরা বাজেট সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নেব, যেটি করছেন বুরহান উদ্দিন ফয়সাল। জিডিপি প্রবৃদ্ধি আর বরাদ্দের হিসাব মেলানোর চেয়ে অর্থনৈতিক দর্শনই জাতীয় বাজেটের মূল ভিত্তি। তাই স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটে রাজস্বের চেয়ে উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল প্রায় দ্বিগুণ। গত 43 বছরে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে প্রশাসনের খরচ আর দেশি বিদেশি ঋণের সুদ মেটাতে প্রতি বছর বাড়ছে বাজেটের অঙ্ক। প্রথম বাজেটের আকার যেখানে 10,000 কোটি টাকা, সেখানে আসছে বাজেট ছাড়াবে প্রায় 3 লাখ কোটি। কিন্তু দিনে দিনে কমে আসছে বাজেটের কার্যকারিতা। এই জাতির টিকানোর জন্য এখানে বিনিয়োগ আনার জন্য দরকার, এবং সেটা কিন্তু একটা বাজেটের কাজ না। এটা রাজনৈতিক পরিমণ্ডলে যে নেতৃত্ব আছে তাদের দেশপ্রেমিকতার সুষ্ঠু প্রকাশ ঘটার দরকার রেশনাল চয়েসের মাধ্যমে, যাতে কিনা আমরা অর্থনৈতিক বিনিয়োগের প্রতি গুরুত্বটা দিই। শুধু তাই নয়, পরিকল্পনা গ্রহণ প্রক্রিয়া নিয়েও সন্তুষ্ট হতে পারছেন না অর্থনীতিবিদরা। তারা বলছেন, তীব্র প্রতিযোগিতার বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে সক্ষমতা বাড়াতে হবে অনেক বেশি। আমরা কিন্তু এখনো পর্যন্ত উত্তর পূর্বের ভারতের যে 7 সিস্টারের কথা বলি, সেখানের সাথে কানেক্টিভিটি আনার কথা বলছি, ভারতের অন্যান্য জায়গার সাথে কানেক্টিভিটি, চীন ভারতের সংযোগ স্থলে থাকার কারণে আমরা কতটুকু বিনিয়োগ আকর্ষণ করবার কথা, এই সম্ভাবনাগুলো আমরা হঠাৎ করে দেখছি যেন সব হাতছাড়া হয়ে যাচ্ছে। শুরু থেকে দেশে বিনিয়োগের বড় বাধা জ্বালানি সংকট আর দুর্নীতি। এর সাথে মাঝে মাঝেই প্রবল হয়ে ওঠা রাজনৈতিক সংকট অর্থনীতির অগ্রযাত্রার রাশ টেনে ধরছে বারবার। এসব বিষয়ে টেকসই সমাধান আর কর্মসংস্থানমুখী বাজেট চান বিশ্লেষকরা। কি পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে যে এই কর্মসংস্থান তৈরির প্রক্রিয়ার সাথে সাথে কৌশলগত বা প্রযুক্তিগত আমরা কতভাবে এগিয়ে যাচ্ছি, এই দুই প্রশ্নের কিন্তু খুব ইতিবাচক উত্তর পাওয়া যায় না। সরকারি সূত্র বলছে, আসছে অর্থ বছরের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার বাজেট আর 97,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে চলছে নতুন বাজেট তৈরির কাজ। বুরহান উদ্দিন ফয়সাল, এসএটিভি, ঢাকা। আপনারা প্রতিবেদনটি দেখলেন। এখন আমরা আসছি আবার আলোচনা আসছি। সরকারের দিক থেকে বলা হয় যে তাতে বাজেটের যে মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য নিরসন, কিন্তু শুধু দারিদ্র্য নিরসন করেই কি একটা টেকসই ও গুণগত মানসম্পন্ন মধ্য আয়ের দেশে পরিণত হওয়া কি সম্ভব কিনা? অবশ্যই না। দারিদ্র্য বিমোচন তো আমাদের একটা বড় লক্ষ্য, সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। যদি আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নটা করতে পারি, যদি আমাদের প্রবৃদ্ধিটা করতে পারি, যদি আমরা আমাদের কর্মসংস্থানটা করতে পারি, দারিদ্র্য বিমোচন কিন্তু এমনি আসবে। মোটামুটি ভাবে দেখা যাচ্ছে পৃথিবীর বা বিশ্বের ইতিহাসে, সহস্র বছরের ইতিহাসে সবচেয়ে দ্রুত দারিদ্র্য বিমোচন হয়েছে চীনে, এই অতি রিসেন্টলি। এবং তাদের দারিদ্র্য বিমোচনটা মেইনলি হয়েছে গ্রোথ ইনডিউসড। ইকোনমি এত যদি গ্রো করছে, যেখানে লেবার অ্যাবজর্পশনটা হয়েছে, ফলে প্রায় যেই চাকরি খুঁজতে চায় সেই চাকরি পায়। ফলে সেখানে কিন্তু দারিদ্র্য বেশি থাকতে পারে না, এক্সেপ্ট ফর যারা হ্যান্ডিক্যাপ বা বয়স্ক লোক, এই ধরনের লোক ছাড়া সবাই মোটামুটি কর্মক্ষেত্রে নিয়োজিত হয়ে যায়। যেটা আজকে গতকাল অর্থমন্ত্রী মহোদয় বলছিলেন, আমরা যদি আমাদেরকে নিয়ে যেতে পারি মধ্যমায়ের দেশে এবং সত্যি সত্যি প্রবৃদ্ধিকে বাড়িয়ে ফেলতে পারি, দেখা যাবে যে একটা মিনিমাম লেভেল অফ যারা হ্যান্ডিক্যাপ, ওল্ড এজ বা ইয়াং কিছু ছেলে মেয়ে ছাড়া বাকি সবাই কর্মসংস্থানের ব্যবস্থা যদি করতে পারি, তাহলে মেজারেবল মানে পভার্টি সেই সেন্সে থাকবে না। একটা ওই লেভেলটা থাকবে, কিন্তু ভিজিবল যে কর্মক্ষম বাট দরিদ্র, কর্মক্ষম কিন্তু সে তার ফ্যামিলিকে খাওয়াতে পারে না, সেই জিনিসটা থাকবে না। সেটা কিন্তু করতে গেলে আমাদের আসলে বিনিয়োগ সেই সাথে কর্মসংস্থান এবং আমাদের মেইন যেটা হচ্ছে প্রবৃদ্ধি, এটা করতে পারলে এবং সমতা যদি রাখা যায়, ডিস্ট্রিবিউশনটাকে, সিস্টেমটাকে একটু ভালোভাবে রাখা যায়, যেটাকে আমরা বলি ইনক্লুসিভ গ্রোথ, তাহলে কিন্তু পভার্টি রিডাকশনটা এমনি হয়ে যাবে মোস্ট অফ দ্যাট। আর বাকিটা সরকারকে হস্তক্ষেপ করতেই হবে। একটা দরিদ্র বৃদ্ধ লোককে তাকে সরকারিভাবে তাকে ভরণ পোষণ করতে হবে, যদি তার পরিবার তাকে না দেখে। এই দায়িত্ব কিন্তু সরকারের। একটা দরিদ্র মাতাকে পুষ্টি দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, এবং বাচ্চাটাকে দেখাশোনা করার দায়িত্ব সরকারের। এগুলো আমরা মধ্যমায়ের দেশের দিকে আমরা যাচ্ছি বা হয়ে গেছিও হয়তো। সেই ক্ষেত্রে
আমি মনে করি যে আমরা এগুলো করতে পারবো যদি আমরা একটু বিচক্ষণতার সাথে আমাদের দারিদ্র বিমোচন কর্মসূচিকে বাজেটের সাথে ইন্টিগ্রেট করে সামনের দিকে যাই। এবার আপনার কাছে আসি। আমি মোটামুটি মনসুরের সাথে একমত। ম্যাটার অফ ডিটেইল দু একটা জিনিস হয়তো আমি পার্থক্য করতে পারি। একটা হচ্ছে যে চীনের উদাহরণ, এটা আমাদের জন্য কি কতটা রেলেভেন্ট। এক নম্বর, আমরা কি ওরকম গ্রোথ রেট, ডাবল ডিজিট গ্রোথ রেট অ্যাটেইন করতে পারবো কিনা। আমরা তো 6.5 স্টাক, 6.5 মধ্যে স্টাক। এখানে একটা প্যারাডাইম শিফট লাগবে। এটা আমরা হোয়াট উইল বি দ্যাট প্যারাডাইম শিফট আমি বলছি, ওটা কি কি আমার ধারণা আমি শেয়ার করতে পারি। তবে এটা একটা বড় ধাক্কা তো লাগবে। তো ইন দ্য মিন টাইম হোয়াট আর উই গোইং টু ডু। আরেকটা কথা হচ্ছে চীনের সাথে আমাদের আরেকটা বড় পার্থক্য হচ্ছে চীন কিন্তু একটা কমিউনিস্ট এবং সমাজতান্ত্রিক দেশ ছিল। রেজিমেন্টাল ওটার উপর আমি ফোকাস করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে ওদের বেসিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং হিউম্যান ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে। শিক্ষা ওয়াজ ইউনিভার্সাল, হ্যাঁ, স্বাস্থ্য ওয়াজ ইউনিভার্সাল। এইগুলো কিন্তু যে কোনো সমাজতান্ত্রিক দেশে আপনি দেখবেন এই জিনিসগুলো ইন্ডিকেটরস গুলো খুব উঁচুতে থাকে। অন্যান্য ইন্ডিকেটরস হয়তো ততটা না। তো এই বেসিক জিনিসগুলো হয়ে যাওয়ার পরে চীন কিন্তু লিবারাইজ করলো, ওপেন আপ করলো, এবং তার ফলে পুরো অর্থনীতি ডাইনামাইজ হয়ে গেল। আমরা তো সেভাবে শুরু করিনি, আমাদের যাত্রা কিন্তু সেভাবে শুরু হয়নি। যদিও আমরা আমাদের দেশের যখন যাত্রা শুরু করি তখন সমাজতন্ত্রের কথা আমরা বলেছিলাম, কিন্তু সেটা ঠিক হয়নি। তো কাজেই আমাদের এখানে যেটা প্রয়োজন, প্রবৃদ্ধির হারের ওপরই হয়তো সবচেয়ে বেশি জোর দিতে হবে, কিন্তু সেটা কিভাবে হবে। আমি বলবো, আমার ধারণা হচ্ছে যে আসলে ক্রস কাটিং যে কিছু মেজার্স, কিছু ইস্যুজ আছে, সেগুলোর উপরে সম্ভবত সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার। যেমন ধরুন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আপনার স্বাস্থ্য, শিক্ষা, এটার উপর আপনার একটা অলরেডি আমরা জোর দিচ্ছি বটে, কিন্তু নট এনাফ। এটার উপরে আরো বেশি ফোকাসড ইন্টারভেনশন দরকার, এবং এটার সাথে সাথে আমাদের যেটা করতে হবে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি। এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আপনার ইনেবলিং এলিমেন্টস। হ্যাঁ, আমি শুধু প্রবৃদ্ধি বললে তো হবে না, কিভাবে একটা আসবে। আমার মনে হয় এই জিনিসগুলো, এই কনস্ট্রেইনটস গুলো যদি আমরা রিমুভ করতে পারি। ইন অ্যাডিশন ল্যান্ডের একটা বিরাট ইস্যু আছে, সেটা নাই বা গেলাম, কিন্তু এই যে বাইন্ডিং কনস্ট্রেইনটস গুলো, আমার ধারণা এগুলোকে যদি আমরা নিরসন করতে পারি, সিগনিফিকেন্টলি করতে পারি, তাহলে ওই ধরনের প্যারাডাইম শিফট হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কথা এখানে আছে, সেটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ পাবলিক এক্সপেন্ডিচার অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। দিস হ্যাজ টু ইমপ্রুভ। ভ্যালু ফর মানি, development management has to improve. This is my recipe. Mansur may differ, but this is what I think needs to be done. না, ডিফার করার কোনো কারণ নাই। ইউ হ্যাভ এলাবোরেটেড হোয়াট আই অ্যালিউডেড টু। যে গ্রোথটা হবে এঞ্জিন অফ পভার্টি রিডাকশন, বিনিয়োগটা লাগবে, এবং বিনিয়োগটা কোথায় হতে হবে, ইউ এলাবোরেটেড অন দ্যাট, এন্ড রাইটলি সো। হিউম্যান ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট ইন পার্টিকুলার, কারণ ইন্ডাস্ট্রি কিন্তু এটা করবে না অতখানি, কারণ ইন্ডাস্ট্রিতে এখানে পাবলিক গুড প্রবলেম আছে। পাবলিক গুড বলতে আমি একটা লেবারকে ট্রেনিং দিয়ে আসবো, সে পরের দিন আমার প্রতিবেশী ফ্যাক্টরিতে চলে যাবে, সেটা আমার কাছে থাকবে না। কাজে এই দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে, বা ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল নিতে পারে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল নিতে পারে স্কিল ডেভেলপমেন্ট, কিন্তু একটা ফ্যাক্টরি কিন্তু এটা নেবে না, কারণ এটাতে তার ইন্ডাস্ট্রি, তার ফ্যাক্টরির পারপাস সার্ভ হবে না, প্রাইভেট পারপাস সার্ভ হবে না। কাজে এই জিনিসগুলোকে খেয়াল রেখে আমাদের ওই ডেভেলপমেন্টটা করতে হবে। আর যে কনস্ট্রেন্ট গুলো বলা হচ্ছে, ল্যান্ড কনস্ট্রেন্ট, ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেন্ট, পাওয়ার কনস্ট্রেন্ট, এগুলোকে তো অবশ্যই স্বীকৃত, এবং এগুলোকে দূর করতে হবে, এবং বিনিয়োগ এখানে বাড়াতে হবে, বিদেশি বিনিয়োগকে এখানে আনতে হবে। এগুলোকে করতে গেলে পরে আমাদেরকে কিন্তু এই কনস্ট্রেন্ট গুলোকে অ্যাড্রেস করতে হবে। তা না হলে ওই প্রবৃদ্ধিটা অর্জন হবে না, আর প্রবৃদ্ধিটা অর্জন না হলে আমাদের পভার্টি কমবে না। আরেকটা জিনিস আমি বলবো, পভার্টি, আমাদের যে পভার্টি লাইনটা আছে, এটা কিন্তু একটা কোশ্চেনেবল পভার্টি লাইন অলসো। It's not the internationally standard norm এখন, রাইট, তার চেয়ে অনেক নিচে। এটাকেও আমাদেরকে রিডিফাইন করে কিন্তু আমরা যখনই মধ্যম আয়ের দেশে যাব, আমরা এখন ওই পভার্টি লাইন। আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, পরে আবার ফিরে আসবো, এই বিষয় নিয়ে আমরা আবার আলোচনা আসবো। That's a good point. দর্শক, নিচ্ছি আমরা একটা বিরতি, আবার বিরতির পর আবার আমরা ফিরে আসবো আপনাদের সামনে।